আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী। সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসনকার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকেই দায়ী করতেন, কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটাই তাদের ছিল না। জনাব তাজউদ্দিনের পর তারা আরও অসহায় বোধ করতে থাকেন। অন্যান্যদের মধ্যে খন্দকার মোশতাক আহমদ, জনাব কামরুজ্জামান, জনাব তাহির উদ্দিন ঠাকুর, জনাব আর মল্লিক, জনাব আর সিদ্দিকী, জনাব নুরুল ইসলাম মঞ্জুর, জনাব রিয়াজউদ্দিন ভোলা মিয়া, জনাব আব্দুল মালেক উকিল, জনাব ফণিভূষণ মজুমদার, জনাব মনোরঞ্জন ধর, জনাব ফরিদ গাজী, জনাব আব্দুল মান্নান প্রমুখ সেনা পরিষদের নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। শেখ মুজিবকে কি করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেয়া যায়? শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ওই ধরনের খেতাব অযৌক্তিক বলেই প্রমাণিত হয়। বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীবন ডাকসুর সদস্যপদ বাতিল করা হয়েছিল স্বাধীনতার পরপরই। ৩রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস। ১৯৭২ সালের ৬ই মে এই ছাত্র নেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করে। সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস, আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমান ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান। একই দিনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। ২রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করছে, কিন্তু আমরা লক্ষ্য করছি জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের ত্বরিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দিত করছে, এ সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী, পুঁজিবাদের ধারক ও ভাসানির পরিচালনায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী, আলবদর, রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মবরণে এমন আচরণ প্রদর্শন করছে যা খুবই উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে দুজন আওয়ামী লীগ কর্মীকে প্রহার ও একজনকে হত্যা করেছে বলে জানা গেছে। তারা মুজাফফর নেপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের উপরও হামলা চালিয়েছে। তারা তেজগাঁ শিল্প এলাকা ও ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদের মতো লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। ৩রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত
বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকায় ২রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া মেনন ও মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফেসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নগ্ন হামলা চালায়। পটুয়াখালী এলাকায় মুজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। ৩রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য নেপ, মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী ৭ই জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা ৭ই জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরও বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করছেন, তারা এবং তাদের ছত্রছায়ায় থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার ৪ঠা জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামের পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে। সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারো নেই। বর্তমান ডাকসু যেখানে ছাত্র সমাজের মতবিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্র নেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই একই পত্রিকায় খবর ছাপে যে একই কারণে রংপুরে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের শাসনতন্ত্রের ধারকদের ৪ নীতির উপর তৈরি মুজিববাদ ছিল একটি জগা খিচুড়ি। ওই সমস্ত স্ববিরোধী নীতিসমূহ জনগণের উপর চাপিয়ে দেয়া হয়। সংক্ষেপে ওই সমস্ত নীতিগুলোকে তুলে ধরা হলো পাঠকদের সুবিধার্থে। ভারতে দাসখত লিখে দিয়ে ভারতীয় শাসনতন্ত্রের ৪ মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র গলাধঃকরণ করে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগ সরকার স্ববিরোধী ওই ৪ নীতিকে শাসনতন্ত্রের ৪ স্তম্ভে পরিণত করে মুজিববাদ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। উল্লেখিত গণবিরোধী নীতিগুলোর ককটেল ফর্মুলা দিয়ে দেশ শাসন করে সমৃদ্ধ সোনার বাংলা ও সুষম সমাজ গড়ে তোলার চেষ্টার ফলে দেশ ও জাতির অবস্থা কী হয়েছিল সেটা অনুধাবন করার জন্য নীতিগুলোর কিছুটা বিশ্লেষণ দরকার। জনাব তোফায়েল আহমেদকে দাম্ভিক বক্তব্য, সমাজতন্ত্র ও গণতন্ত্র একসাথে কায়েম করে মুজিববাদকে বিশ্বের ৩য় রাজনৈতিক দর্শন হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বলতে হয়, গণতন্ত্র ও সমাজতন্ত্র দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী দর্শন। গণতন্ত্রের মূল প্রেরণা এসেছে মানুষের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতা থেকে। ম্যান ইজ বোর্ন ফ্রি অ্যান্ড শ্যাল ডাই ফ্রি। রাষ্ট্র কাঠামোর বেসিক স্ট্রাকচার, দ্যাট ইজ ইকোনমিক্স, এবং সুপার স্ট্রাকচার, দ্যাট ইজ পলিটিক্স। এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিটি মানুষের থাকবে ব্যক্তিগত স্বাধীনতা, থাকবে তাদের মেধা ও কর্মশক্তির বিকাশের অবাধ পরিবেশ, থাকবে ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা।
এই নীতির উপরে গড়ে উঠেছে পশ্চিমা দেশগুলোর ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তাদের কৃষ্টি এবং সভ্যতা। বিকশিত হয়েছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। গণতান্ত্রিক সভ্যতার অ্যান্টিথেসিস হিসেবেই কার্ল মার্কস উপস্থাপন করেন সাম্যবাদ ও সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। ধনতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরণের ট্রানজিশনারি ফেজকে বলা হয় সমাজতান্ত্রিক অধ্যায়। সমাজতন্ত্রকে কার্যকরী করার জন্য কেড়ে নেওয়া হয় ব্যক্তি স্বাধীনতা। জাতীয় পরিসরে চাপিয়ে দেওয়া হয় একটি বিশেষ শ্রেণীর একনায়কত্ব। রাষ্ট্রীয়করণের মাধ্যমে উৎপাদন যন্ত্রগুলোর ভাগ্য বিধাতা হয়ে ওঠেন দলীয় নেতারা। উৎপাদন শক্তির স্বাভাবিক বিকাশের সব সম্ভাবনা ও পথ রুদ্ধ করে দেওয়া হয়। ইনসেন্টিভহীন উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের মাত্রা কমে যায়। অস্বাভাবিকভাবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয় যন্ত্রে। যান্ত্রিক জীবনের বিভীষিকার চাপে জনগণের কর্মস্পৃহা লোপ পায়। সাধারণ জনগণের শ্রমের ফলে অর্জিত সম্পদের ভোগী হয়ে ওঠেন রাজনৈতিক পার্টির নেতারা এবং রাষ্ট্রীয় প্রশাসনের আমলাতন্ত্র। জনসাধারণের জীবনযাত্রার মান কমে যায় ক্রমান্বয়ে, ফলে ঘনীভূত হয়ে ওঠে সামাজিক ক্ষোভ। তারই বহিঃপ্রকাশ সামাজিক বিপ্লবের স্রোতে ঠুনকো তাসের প্রাসাদের মতো ভেঙে গুড়িয়ে যায় রাষ্ট্রীয় কাঠামো ও সমাজ ব্যবস্থা। সমাজতন্ত্রের নিঃসারতা আজ বিশ্ব পরিসরে প্রমাণিত হয়েছে পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের ফলে। সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠাতা এবং নেতারা আজ সমাজতন্ত্রের আদর্শকে আস্থা করে ফেলে দিয়ে গণতন্ত্র ও বাজার অর্থনীতির নীতিকে গ্রহণ করে অতীত ভুলেরই শুধু প্রায়শ্চিত করেছেন তা নয়, তারা এটাও পরিষ্কারভাবে প্রমাণ করেছেন গণতন্ত্রকে গ্রহণ করলে সমাজতন্ত্রকে বর্জন করাটা হয়ে ওঠে অপরিহার্য। এই দুইয়ের সহাবস্থান বৈজ্ঞানিকভাবে অসম্ভব। প্রতিটি মানুষ তার আপন স্বাতন্ত্র্যে বিকশিত। এ প্রাকৃতিক নিয়মকে মেনে নিয়ে গড়ে উঠেছিল ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের দর্শন। তাই আজও মানুষের কাছে আবেদন রয়েছে এ দর্শনের। পক্ষান্তরে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করে মানুষের যন্ত্রে পরিণত করার প্রচেষ্টা এবং যন্ত্র হিসেবে মূল্যায়ন করার ফলেই সমাজতন্ত্র দর্শন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। স্বাধীনোত্তর বাংলাদেশের জনগণের ও ঠিক একই কারণে মেনে নেয়নি সমাজতন্ত্রের চাপিয়ে দেওয়া নীতি, বিশ্বাস করেনি আওয়ামী লীগের জগাখিচুড়ি মুজিববাদী আদর্শের ভাওতাবাজি। এবার আলোচনা করা যাক ধর্মনিরপেক্ষতার বিষয়ে। ধর্মনিরপেক্ষতার আক্ষরিক মানেটা আজ অবধি আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ধর্মনিরপেক্ষতা বলতে যদি বোঝানো হয় সব ধর্ম থেকে সমদূরত্ব বজিয়ে চলা, তাহলে সেটা হবে ধর্মহীনতারই শামিল। বর্তমান আধুনিক বিশ্বেও প্রতিটি মানুষ কোনো না কোনো আদর্শ এবং বিশ্বাসকে কেন্দ্র করেই বেঁচে থাকে। তারা বাঁচার উৎপ্রেরণাও পেয়ে থাকে সে সমস্ত বিশ্বাস এবং আদর্শ থেকে। কেউ কি কোনো আদর্শ কিংবা বিশ্বাস ছাড়া এ পৃথিবীতে জীবন ধারণ করতে পারে? হয়তো বা পারে না। তবে আমার জানা মতে তেমন কোনো ব্যক্তির সাক্ষাৎ আজ অবধি আমি পাইনি। বিশ্বাস অনেক প্রকার হতে পারে, যেমন ধর্মীয় বিশ্বাস, মানবতাবাদ, এথিজম বা নিরস্বরবাদ, অ্যানিমিজম, পৌত্তলিকতাবাদ প্রভৃতি। যে যাই বিশ্বাস করুক না কেন সেটা ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। প্রত্যেকের কাছে তার বিশ্বাস তার জীবন ধর্ম। রাষ্ট্রীয় নীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা জনগণের উপর চাপিয়ে দেওয়ার অর্থ দাঁড়িয়েছিল জনগণকে তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস থেকে জোর করে নিরপেক্ষ রাখার ব্যর্থ প্রচেষ্টা। এ ধরনের প্রচেষ্টা অবশ্যই মানবাধিকার, ব্যক্তির স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। ধর্মনিরপেক্ষতার নীতি সরকারিভাবে শাসনতন্ত্রের স্তম্ভ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের লোকের ধর্মীয় চেতনা ও বিশ্বাসের অবমাননা করেছিল।
বাংলাদেশের ধর্মভীরু জনতা তাদের ধর্মীয় বিশ্বাসের এই অবমাননা কিছুতেই মেনে নেয়নি। প্রত্যেকের নিজস্ব ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করে এসেছে এদেশের মানুষ চিরকাল। তাছাড়া ধর্মীয় সহনশীলতার এক গৌরবময় ঐতিহ্য বাংলাদেশি জনগণ আদিকাল থেকে বহন করে এসেছে। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে ধর্মীয় আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্য অনেক হিংসাত্মক হানাহানি এমনকি ধর্মীয় যুদ্ধও হয়েছে। বর্তমান ভারতেও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশের মাটিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায় শান্তিতে বসবাস করেছে যুগ যুগ ধরে, নির্ভয়ে আপন ধর্মীয় স্বাধীনতা নিয়ে। এটা ঐতিহাসিক সত্য এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরব। এই গৌরবকে কলুষিত করার জন্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কায়েমি স্বার্থ এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে অনেকেই, কিন্তু তাদের সব চক্রান্তই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সচেতন জনতা। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজিয়ে রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়। ধর্ম বাঙালি মুসলমানদের কাছে শুধুমাত্র বিশেষ একটি আধ্যাত্মিক বিশ্বাসই নয়, ধর্ম হচ্ছে তাদের জীবন আদর্শ। তারা মনে প্রাণে ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। ইসলাম ধর্মের অনুশাসন তাই তারা পালন করে বিচার বিবেচনা করে। ইসলাম ধর্মে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানদের কিংবা মুসলমান রাষ্ট্রের কী দায়িত্ব সে সম্পর্কেও পরিষ্কার নির্দেশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। সে অবস্থায় ধর্মনিরপেক্ষতার নীতি শাসনতন্ত্রে গ্রহণ করা ছিল নিষ্প্রয়োজন। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের জীবনধারার আলোকে প্রণীত হবে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র। এটাই ছিল জনতার আশা ও আকাঙ্ক্ষা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতীয় পরিচিতি এবং জাতীয়তাবাদ নিয়ে শোরগোল তুলল, কিন্তু তারা পূর্বতন ঐতিহাসিক বাংলাদেশের এই মানব গোষ্ঠীর জাতীয়তার মূল ও ভিত্তি সম্পর্কে কিছুই বলল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের সুযোগে অনেকেই আবার সরবে মেতে উঠল। তারা বলে বেড়াতে লাগলো, মুসলিম লীগের জাতিতত্ত্বের উপর ভিত্তি করে যে রাজনীতি উপমহাদেশে সংগঠিত হয়েছিল এবং পরিণতিতে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, সেই জাতিতত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ পক্ষান্তরে তারা এটাই বলার চেষ্টা করল যে 1948 সালে ভারত বিভক্তি অন্যায়ভাবে করা হয়েছিল। এ ধরনের উক্তি নেহায়েত অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের বক্তব্যে অখণ্ড ভারতের প্রবক্তাদের প্রচারণারই মিল খুঁজে পাওয়া যায়। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকালে কংগ্রেসে অনুষ্ঠিত অখণ্ড ভারত এবং মুসলিম লীগের জাতিতত্ত্ব, এই বিষয় দুইটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে বসবাস করে এসেছে। শুধুমাত্র বহিরাগত জাতীয় শক্তিরাই তাদের শোষণ পাকাপোক্ত করার জন্য অস্ত্রের বলে দেশীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই উপমহাদেশে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে। বৈদিক যুগে আর্য ভাষীদের আগমনের কাল থেকে ব্রিটিশ ঔপনিবেশবাদের শাসনকাল পর্যন্ত ইতিহাস ঘাটলে এই সত্য অতি সহজেই অনুধাবন করা যায়। আদিকালের বর্ণ হিন্দুরা রামরাজ্য কায়েমের ধোঁয়া তুলে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে একমাত্র ব্যর্থ হয়েছিল। একছত্র আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়নি আফগান এবং মুঘল শাসকরাও। একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী আধুনিক উচ্চতর মানের সমরাস্ত্র এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বদৌলতে পুরো উপমহাদেশকে একটি প্রশাসনিক রাষ্ট্রের রূপ দিতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তিসঙ্গত কারণেই বলা যায় যে একক রাষ্ট্র হিসেবে ভারতের ইতিহাস অতি সাম্প্রতিক। 1900-এর দশকের ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর আন্দোলন যখন দানা বেঁধে উঠেছিল,
তখনই পাশ্চাত্য ধ্যান ধারণায় দীক্ষিত বর্ণ হিন্দুদের নেতৃত্ব সৃষ্টি করা হয় কংগ্রেস পার্টি ব্রিটিশ প্ররোচনায়। মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার দাবিকে উপেক্ষা করে ব্রিটিশ সৃষ্ট ইন্ডিয়ান ইউনিয়নকে অটুট রেখে স্বাধীনতার পর তাদের ক্ষমতায় বসানো। এর ফলে বর্ণ হিন্দুরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন অখণ্ড ভারতের রাম রাজ্য প্রতিষ্ঠা করার সম্ভাবনা দেখতে পায়। তাদের প্রতি ব্রিটিশ সহযোগিতার কারণ ছিল মূলত দুটি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপমহাদেশ দখল করতে হয়েছিল মুসলমানদের বিরোধিতার মুখে, ফলে মুসলমানরা হয়ে উঠেছিল তাদের চোখের বালি। প্রতিহিংসার রোষানলে ব্রিটিশ সরকার মুসলমানদের ঘৃণা ও সন্দেহ করতে থাকে। পক্ষান্তরে হিন্দুরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্যই করেছিল মুসলমানদের পরাস্ত করে ক্ষমতা দখলের ব্যাপারে। পুরস্কার স্বরূপ মুসলমানদের ধন সম্পদ হিন্দুদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ব্রিটিশ অনুকম্পা ও মদতপুষ্ট হিন্দুরা সমাজের সর্বক্ষেত্রে বিত্তশালী এবং প্রভাবশালী হিসেবেও প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। মুসলমানরা হয়ে পড়ে নিঃস্ব ও ক্ষমতাহীন। সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ গোলামির ইতিহাসে হিন্দু সম্প্রদায় বরাবরই ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সহযোগী মিত্রশক্তি, আর মুসলমানরা পরিণত হয় নিগৃহ ও করুণার পাত্রে। পাশ্চাত্য শিক্ষা এবং ধ্যান ধারণায় গড়ে ওঠা উচ্চবিত্ত ধর্ম বর্ণ হিন্দু সম্প্রদায়ের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ শাসক গোষ্ঠী ছিলেন নিশ্চিত। তাই তারা চেয়েছিলেন স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতায় ওই শ্রেণীকেই অধিষ্ঠিত করতে, যাতে করে সমগ্র উপমহাদেশে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম করা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি ছিল তাদের সমগ্র রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার বানাবার পূর্বশর্ত। সেটা অর্জন করার জন্য ধর্মীয় চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। অতি কৌশলে বন্দে মাতরম, ভারত মাতা, হিন্দুস্তান, জয় হিন্দ ইত্যাদি স্লোগান তুলে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও আনুগত্য লাভ করে কংগ্রেসকে একমাত্র জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন নব্য চাণক্যরা। But every action has an equal and opposite reaction. ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনের গায়ে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস যখন হিন্দু ধর্মের নামাবলী একতরফাভাবে চাপিয়ে দিল, তখন সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্ব সম্পর্কে শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জাতিসত্তার বিভক্ত মুসলমান সম্প্রদায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য ভিন্ন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে জোর আন্দোলন গড়ে তোলে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের মোকাবেলায় মুসলমানদের দাবিকে রাজনৈতিক রূপ দেবার জন্যই গঠন করা হয়েছিল রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ, এবং কংগ্রেসের অখণ্ড ভারত তত্ত্বের মোকাবেলায় মুসলিম লীগ প্রচার করেছিল দ্বিজাতি তত্ত্ব। পরবর্তীতে ক্রমান্বয়ে হিন্দুদের জন্য হিন্দুস্তান এবং মুসলমানদের জন্য পাকিস্তান, এই দুটো দাবিতে হিন্দু মুসলমান এই দুই ধর্মগোষ্ঠীর মেরুকরণ ভয়াবহ সংঘাতের রূপ ধারণ করে। সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে দুপক্ষেই। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই হিন্দুস্তান ও পাকিস্তান সৃষ্টির দাবি বাধ্য হয়েই মেনে নিতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করেছে, তবে যুক্তিগত কারণেই মেনে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড ভারত তত্ত্বকেও খণ্ডিত করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয় 1971 সালে দ্বিজাতি তত্ত্বের অসারতা নয়, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে ভারত একটি বহুজাতিক দেশ। একই সাথে এটাও প্রমাণিত হয় শুধুমাত্র বিশেষ একটা উপাদানের উপর ভিত্তি করে কোনো জাতিসত্তা গড়ে উঠতে পারে না। জাতীয়তাবাদী চেতনার বিকাশে মূল ভূখণ্ড, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যের সাথে ধর্মীয় মূল্যবোধও একইভাবে প্রভাব রাখে।
নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়, জাত, কুল নির্বিশেষে যখন কোনো এক জনগোষ্ঠী সামগ্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, তখনই জাতীয়তাবাদ প্রাণ পায়। জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি, এক ধরনের মানসিকতা, এক ধরনের জাগ্রত চেতনা, যার সৃষ্টি হয় জনসমষ্টির প্রবাহমান ঐতিহাসিক জীবনধারায়। জাতীয় সংগ্রামের ধারায় গতিশীলতা অর্জন করার জন্য কখনো কোনো উপাদানটা বিশেষ ভূমিকা রাখবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সময়, বাস্তব পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নেতাদের উপর। জাতির অতীত সম্পর্কে গৌরববোধ, বর্তমানের উপভোগ বা বঞ্চনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে এবং জনমনে গড়ে তোলে ঐক্যবদ্ধ সুরের মূর্ছনা। এই ধরনের ঐক্যবদ্ধ চেতনা যখন কোনো জনসমষ্টিকে একত্রিত করে, তখন সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সামগ্রিক সত্তা হিসেবে তা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়, আর তারই ফলে একটি জাতি সব রকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আদর্শিক ও দৈহিকভাবে প্রস্তুত হয়। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে এখনও প্রচুর বিভ্রান্তির অবকাশ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিভ্রান্তিকে আরও জটিল করে তুলেছেন তাদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এই বিভ্রান্তি নিরসনের জন্য বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন, তাও প্রায় অনুপস্থিত। পরিষ্কারভাবে সত্যকে আমাদের জানতে হবে। আমাদের জাতীয়তাবাদ কি? বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ? প্রাচীন বঙ্গ অববাহিকা ও তৎসংলগ্ন ভূভাগ যে ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন এবং সুপরিচিত স্ববৈশিষ্ট্যে সমুজ্জ্বল অঞ্চল ছিল, তার অসংখ্য সাক্ষ্য প্রমাণ প্রাচীন বৈদিক সাহিত্যে বিধৃত রয়েছে। ঐতরেয় অরণ্যকে বঙ্গের কথা রয়েছে। মহাভারত ও হরিবংশেও দেখা যায় বঙ্গ প্রসঙ্গ। সুতরাং বঙ্গ জনপদকে নেহায়েত অর্বাচীন বলে আখ্যায়িত করার কোনো কারণ নেই। রামায়ণেও বঙ্গের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন জনপদ হিসেবে বঙ্গের উল্লেখ রয়েছে। এদেশের দুকুল পাত্রন্য ক্ষৌম কার্পাসিক বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বলেও কৌটিল্য বয়ান করেছেন। বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে পূর্বাঞ্চলীয় দেশ অর্থাৎ বঙ্গদেশ পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্গত যে কয়টি জনপদের নাম করেছেন, সেগুলো হলো হরিকেল, গৌতক, পৌণ্ড্র, বঙ্গ, বর্ধমান, তাম্রলিপি, সমতট ও উপবঙ্গ। সতীশচন্দ্র মিত্র মহাশয় যশোর, খুলনা সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু অংশকে উপক বঙ্গকামরূপে শনাক্ত করেছেন। এছাড়া বর্তমান বাংলাদেশের আরেকটি প্রাচীন জনপদ সুহেমরর কথাও ইতিহাসে বর্ণিত হয়েছে। বর্তমান বাংলাদেশের এবং আদিকালের বঙ্গদেশের পশ্চিম এলাকার নাম ছিল সুহর্ম অঙ্গ, বর্তমান মিথিলা ও কলিঙ্গ উড়িষ্যা প্রদেশের অংশ হিসেবে বাংলাদেশের তথা বঙ্গদেশের অন্তর্ভুক্ত ছিল। হিমযুগের পর থেকে বাংলাদেশ কখনো জনশূন্য থাকেনি। পৃথিবীর অন্যান্য প্রান্তের মানবগোষ্ঠীর মতো বাংলাদেশেও আদিম সভ্যতার বিবর্তন ঘটেছিল, কারণ এখানেও প্রত্ন ও নব্যপ্রস্তর এবং তাম্রযুগের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পোদ, বাউরি, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, সাবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল, রাজবংশী সমুদয় অন্তজ জাতির সমষ্টি বাংলাদেশের আদিম অধিবাসীদের বংশধর। ভাষার ও আকৃতির মূলগত ঐক্য হতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমুদয় জাতি একটি বিশেষ মানবগোষ্ঠীর বংশধর। এই মানবগোষ্ঠীর সাথে অস্ট্রেলিয়ার অধিবাসীদের চেহারার এবং ভাষার মিল পাওয়া গিয়েছিল বলে এদের বলা হয় অস্ট্রো এশিয়াটিক অথবা অস্ট্রিক। বাংলাদেশের দোরগোড়ায় রাজমহল পাহাড়, সেখানে বন জঙ্গলের অধিবাসী পাহাড়িদের ছোট্টখাট্ট গড়ন, চেহারা, গায়ের রং মিশে মিশে কালো, নাক থোবরা। বেদ এবং নিষাদে যে বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মিলে সিংহলের
ভেড্ডাদের, ফলে এদের নৃতাত্ত্বিক নাম হয় ভেড্ডিড। নিষাদ জাতি বলেও তারা আখ্যায়িত হয়েছে। প্রাচীন বাংলাদেশের নানা জায়গায় নানা রকম পরিবেশে এবং জল হাওয়ায় নানা দলে ভাগ হয়ে মানুষ বসবাস করত। পরে তাদের রক্তে বহিরাগতদের নানা রক্তের ধারা এসে মিশেছে। বাঁচবার আলাদা আলাদা ধরনের দরুন এবং রক্তের মেশামেশি হওয়ায় স্থানভেদে চেহারায় নানা রকম ধাঁচ সৃষ্টি হয়েছে। মনের গড়নে, মুখের ভাষায়, সভ্যতার বাস্তব উপাদানে তার প্রচুর ছাপ আছে। বাংলাদেশের মাটির গুণ আর সেই মাটিতে নানা জাতের মেলামেশা, এরই মধ্যে বাংলাদেশি জনপ্রকৃতির বৈচিত্র্য আর ঐক্যের গোড়া খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের আদিম অধিবাসীগণ আর্য জাতির বংশগত নন। বাংলা ভাষার বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন। উপরন্তু দ্রাবিড় বা আর্য আসলে নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম মাত্র। একই নরগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার চলন থাকতে পারে, কাজেই শুধুমাত্র ভাষা দিয়ে কোনো নরগোষ্ঠীর নামকরণ সঠিক নয়। আসমুদ্র হিমাচল, আমাদের এই দেশের নাম বঙ্গদেশ বা বাংলাদেশ। প্রশ্ন দেখা দেয়, বাংলা অথবা বাঙালা এবং বাঙালি শব্দের উৎপত্তি হলো কী করে? বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিকায় এই সমস্ত শব্দের ইতিহাস অতি সাম্প্রতিক। জনাব আবুল ফজল আইনে আকবরী গ্রন্থে বাংলা, বাঙালা, বাঙালি শব্দের উৎপত্তির যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, প্রাচীন বঙ্গ শব্দের সাথে আল শব্দ যুক্ত করে সুলতান শামসুদ্দিন বাঙালি শব্দের চয়ন করেন। আল শব্দের অর্থ পানি রোধ করার ছোট বড় বাঁধ। অন্যদিকে সুকুমার সেনের অভিমত হলো, প্রথমে বঙ্গ থেকে বাঙ্গালার সৃষ্টি হয়েছে। মুসলিম শাসনে আমলে পারসিক বাংলা উচ্চারণ থেকে পর্তুগিজরা বানিয়েছে বেঙ্গল এবং ইংরেজদের হাতে পড়ে বঙ্গ পরিণত হয়েছিল বেঙ্গলি বা বেঙ্গলিতে। বাংলাদেশের জনগণের বাসভূমি রয়েছে একটি ঐতিহাসিক প্রাকৃতিক সীমানা। বাংলাদেশের প্রকৃতির সীমা সংক্ষেপে বলতে গেলে উত্তরে হিমালয় ও তার গায়ে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারভঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সীমান্তবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জৈন্তিয়া, ত্রিপুরা, আসাম, চট্টগ্রামের শৈলশ্রেণী বেয়ে দক্ষিণ সমুদ্র পর্যন্ত। পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোট নাগপুর, মুর্শিদাবাদ, মালদহ পশ্চিমবঙ্গের অঞ্চলসমূহ, বিহারের বীরভূম, মানভূম, ধলভূম, কেওঙ্গর, ময়ূরভঙ্গের অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সীমারেখার মধ্যেই প্রাচীন বাংলাদেশের বা বঙ্গের গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সুহর্ম, তাম্রলিপ্ত, সমতট বঙ্গ, বাঙাল, হরিকল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সবার, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অস্তজ জনগোষ্ঠীর মিলন এবং তাদের রক্তের সাথে বহিরাগত নানা রক্তের ধারা এসে মিশে এক হয়ে সৃষ্টি হয় বঙ্গবাসী অথবা বাংলাদেশি জাতিসত্তার। সময়ের স্রোতে রাষ্ট্রবিধাতাদের হাতে বাংলাদেশিদের আবাসভূমি বাংলাদেশ খণ্ড বিখণ্ড হলেও তার ঐতিহাসিক প্রাকৃতিক সীমারেখা মুছে ফেলতে পারবে না কেউ কোনো দিন। রাষ্ট্রীয় সীমারেখা ও পরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা প্রাচীন বাংলাদেশের প্রসিদ্ধ জনপদগুলো গড়েছেন, রাষ্ট্রের বিকাশ ঘটিয়েছেন, জন্ম দিয়েছেন বিস্ময়কর সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যের। এ ঐতিহ্য আমাদের জাতীয় অধিকার। আজ রাষ্ট্রীয় পরিসীমা এবং জাতীয়তাবাদ নিয়ে গোষ্ঠী স্বার্থে অযথা যতই যুক্তিহীন বিতর্কের অবতারণা করা হোক না কেন, বাংলাদেশের সচেতন জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা সম্ভব হবে না বেশি দিন। তারা তাদের অতীত ঐতিহ্য এবং ন্যায্য অধিকার ভবিষ্যতে একদিন না একদিন আদায় করে ছাড়বেই ইনশাল্লাহ। পূর্ণ মর্যাদায় একদিন প্রতিষ্ঠিত হবে প্রকৃত বাংলাদেশ এবং আমরাও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব গর্বিত বাংলাদেশি হিসেবে। বাংলাদেশে জাতীয়তাবাদী সংগ্রামের কোন কোন পর্যায়ে বাংলা ভাষা মুখ্য ভূমিকা পালন করেছে এ কথা সত্যি।
কিন্তু তাই বলে বাংলাদেশের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বললে সেটা হবে বিভিন্ন নরগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় হাজার বছরের ঐতিহ্যে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয়তাবাদের উপর একটি ভাষাগোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠিত করা। কারণ বাঙালি কোনো নরগোষ্ঠীর নামমাত্র নয়, ভাষাগোষ্ঠীর নামমাত্র।